আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের গুণগত রসায়নের পর্ব 2-তে। পর্ব 2-তে আমরা এর পরের কিছু টপিক দেখার চেষ্টা করব। আরও 1 ঘন্টা আমাদের ক্লাস হবে। এই 1 ঘন্টাতে আমরা অনেকগুলা টপিকের ইন ডিটেলস ট্রাই করব যে সুন্দর মতো সব কিছু কভার করতে। তো পর্ব 2-তে আমাদের কি কি থাকছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আমাদের পর্ব 1-এ আমরা দেখছিলাম হচ্ছে 5টা টপিক। প্রথম 5টা টপিক দেখছিলাম আইসোটপ, আইসোটন, আইসোইলেকট্রন, আইসো বার এই টাইপ জিনিসপত্রগুলো পর্যন্ত। আজকে পর্ব 2-তে আমরা 6 কোয়ান্টাম সংখ্যা, একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, ডি ব্রগলি, হাইজেনবার্গ এবং হচ্ছে বামার রিডবার্গ সমীকরণ এই পর্যন্ত দেখব। অর্থাৎ আরও 4টা টপিক আমরা কভার করব। 3টা টপিক আমাদের বাদ থাকবে, সেই 3টা টপিক আমরা লাস্ট পর্বে দেখব। তো এই টপিকগুলা আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো এই 4টা টপিক আমরা আগের ক্লাসটা তো দেখছি, আগের ক্লাসের স্লাইডগুলো পার করে যাই আমরা। তো প্রথমে আসি আমাদের কোয়ান্টাম সংখ্যা এই পার্টটাতে। কোয়ান্টাম সংখ্যা এই যে পার্টটা আছে খেয়াল করো, কোয়ান্টাম সংখ্যা এই যে পার্টটা আছে, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? তো আমাদের পরমাণুর শক্তি স্তর, উপশক্তি স্তর এবং পরমাণুতে যে সমস্ত ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো সম্পর্কে প্রপার একটা ধারণা দেওয়ার জন্য কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। কোয়ান্টাম সংখ্যা টোটাল 4 প্রকার। তো আমরা যদি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দিই, এখন একদম বেসিক আলোচনা করে তোমার তো আমি গাদা গাদা সময় নষ্ট করতে পারবো না। যা যা তোমার লাগবে সেই জিনিসপত্রগুলা আমি তোমাকে দেখাই দিব, যেহেতু আমাদের ক্লাসটা একটু কম্প্যাক্ট। তো কোয়ান্টাম সংখ্যা বেসিক্যালি 4 প্রকার। 4 প্রকারের ভিতরে একটা আছে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে প্রথম প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? n দিয়ে প্রকাশ করি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপরে আছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপরে আছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এরপরেরটা কি? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক। এরপরে আমাদের লাস্ট হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, স্পিন কোয়ান্টাম সংখ্যা এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো এখানে আমরা টোটাল 4টা কোয়ান্টাম সংখ্যা দেখলাম। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা দ্বারা পরমাণুর আকার বোঝায়। এটা একটা এমসিকিউ এর বেশ ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা দ্বারা কি বোঝায়? পরমাণুর আকার। ঠিক আছে, পরমাণুর আকার মানে কি? দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা n, n দিয়ে এক একটা অরবিটাল বোঝাচ্ছে n এর ভ্যালু। তো দেখো n এর ভ্যালু যখন 1, তো এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, এটা নিউক্লিয়াস। n এর ভ্যালু 1 মানে প্রথম অরবিটাল, n এর ভ্যালু 2 মানে দ্বিতীয় অরবিটাল, n এর ভ্যালু 3 মানে তৃতীয় অরবিটাল, এভাবে আগাচ্ছে, তাই না? তো n এর যে এক একটা ভ্যালু, প্রথম, দ্বিতীয়, তৃতীয় অরবিটাল, n এর যে এক একটা ভ্যালু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে এক একটা করে আগাচ্ছে না? তো আগালে পরমাণুর এটা হচ্ছে আকার, আকার বুঝাবে। আকৃতি লিখছি কেন, সরি, এটা হচ্ছে পরমাণুর আকার বুঝাবে। আকার মানে কতটা বড়। তাহলে দেখো তো পরমাণু আস্তে আস্তে বাড়তেছে না? একটা বাড়তেছে, দুইটা বাড়তেছে, তিনটা বাড়তেছে, এভাবে আস্তে আস্তে বাড়তেছে। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর আকার বোঝায়। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর ভিতরে অবস্থিত যে অরবিটাল আছে এই অরবিটালের আকৃতি বোঝায়। তো এখানে তুমি পরমাণুর অরবিটালের আকৃতি, পরমাণুর অরবিটালের আকৃতি বলতে পারবা। সেটা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তাহলে এইটা দ্বারা আকৃতি বোঝায়। আকৃতি মানে কি? আকৃতি মানে হচ্ছে শেপ। শেপ মানে কোন অরবিটাল কেমন। এসপিডিএফ 4টা অরবিটাল 4 ধরনের আকৃতি প্রকাশ করে না? তো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোন অরবিটাল কেমন আকৃতির, কেমন ধরনের শেপের সেটা প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার পরে পরবর্তী যে কোয়ান্টাম সংখ্যা এটা আসে হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। কি আসে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর এই অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোর চৌম্বক ধর্ম এটা প্রকাশ করে। ঠিক আছে, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা তোমার ঘূর্ণনের দিক প্রকাশ করে। ঘূর্ণনের দিক মানে ইলেকট্রনগুলো কোন দিকে ঘুরতেছে সেটা প্রকাশ করে। তো এই যে আমাদের কোয়ান্টাম সংখ্যা এবং
অরবিট অরবিটাল সম্পর্কিত বেসিক ইনফরমেশন, এগুলো সম্পর্কে একটা মোটামুটি ক্লিয়ার ধারণা আসলো। এগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউর জন্য লাগবে। সো এই নোটগুলা তুমি বারবার রিডিং দিবা, বারবার রিডিং দিবা। তোমার মনে হবে ভাইয়া অনেক কম ইনফরমেশন আপনি এখানে নোট করে করে দিচ্ছেন, বাট বিলিভ মি এগুলাই বেসিক ইনফরমেশন যেগুলোর উপর ডিপেন্ড করে তোমার সামনের পথ চলা, যেগুলা তোমার সবচেয়ে বেশি লাগবে, ঠিক আছে, সবচেয়ে বেশি লাগবে সেটা এগুলাই। ওকে, তো এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটা দ্বারা চৌম্বক ধর্ম বলছি না, এটা দ্বারা শুধুমাত্র চৌম্বক ধর্ম না, এটা দ্বারা ত্রিমাত্রিক দিকবিন্যাসও বোঝায়, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ঠিক আছে, এই কথাটাও মাথায় রেখো। চৌম্বক ধর্ম, ত্রিমাত্রিক দিকবিন্যাস এটাও বোঝায়, অরবিট অরবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস এটা বোঝায়। ওকে, পরে আসো আমরা এখন কোয়ান্টাম সংখ্যা এগুলা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নিব। তো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা n যেটা আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n যেটা আছে, এই n এর যে ভ্যালু, n এর ভ্যালু দিয়ে অরবিটাল প্রকাশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n, এইটার ভ্যালু 1 2 3 4 এগুলা হতে পারে। যদি 1 হয় তখন এই কোয়ান্টাম সংখ্যাকে আমরা k n equals to 1 হলে সেটাকে k বলে, তারপরে n equals to 2 হলে এটাকে l বলে, এটার n এর ভ্যালু 2, তারপরে m হলে সেটা হচ্ছে n এর ভ্যালু 3 আসবে, n হলে n এর ভ্যালু কি আসবে 4 আসবে। তো k l m n এগুলাতে, এগুলা সব এক একটা, আমি যে 1 2 3 4 লিখলাম, এগুলা কি, এগুলা সব এক একটা n এর ভ্যালু, এগুলা কি, এগুলা সব এক একটা n এর ভ্যালু। তো আমাদের চারটা অরবিটাল মাথায় রাখতে হয়, k l m n, প্রথম চারটি প্রধান কোয়ান্টাম সংখ্যার চারটা অরবিট প্রকাশ করে। আচ্ছা, এবার আসো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা l যেটা আছে, l এর ভ্যালু আসে হচ্ছে n-1, l এর ভ্যালু কি আসে n-1, তবে ভ্যালুটা কেমন হয়, ভ্যালুটা 0 থেকে n-1 পর্যন্ত হয়। সব সময় মাথায় রাখবো এই ভ্যালুটা কেমন হয়, ভ্যালুটা 0 থেকে n-1 পর্যন্ত হয়। 0 থেকে n-1 পর্যন্ত মানে কি, এটা n এর উপরে ডিপেন্ড করে, n এর উপর ডিপেন্ডেবল, ব্যাপারটা বোঝার চেষ্টা করব। যখন আমার n এর ভ্যালু 1, তখন আমার l এর ভ্যালু কত, 0, কারণ কি n-1, 1 - 1 0। এখন যদি আমি n এর ভ্যালু 2 নিই, তখন l এর ভ্যালু 2 - 1 আসার কথা না, 2 - 1 গুলো কি 1 হবে, বাট আগে আমি 1 এর জন্য 0 পাইছি, তো 0 এর পরে যে ভ্যালুগুলো আছে সেই সব ভ্যালুগুলো আমি নিতে পারবো। এই জন্য বলতেছি 0 থেকে n-1। সো এই 1 এর আগে যেই ভ্যালু সেটা 0 আছে, 0 নিব, n-1 ও নিব। ওকে, এখন যদি আমি n এর ভ্যালু 3 নিই, তখন l এর ভ্যালু কি আসবে, l এর ভ্যালু আসবে খুব সিম্পল 0 1 2। এবার বলবা 0 1 2 কেন, কারণ এই যে n-1, তো সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, l এর ভ্যালু কখনো n এর সমান হতে পারবে না, l is not equal to n, l is not equal to n, l এর ভ্যালু যদি কখনো n এর সমান হয় তখন কোয়ান্টাম সংখ্যাটি অবৈধ, এটা হয় না, কোয়ান্টাম সংখ্যাটি অবৈধ, এটা হয় না। তাহলে l এর ভ্যালু সবসময় n এর চেয়ে 1 কম হবে, সমান হইতে পারবে না, বেশিও হইতে পারবে না, বেশি হওয়ার তো কোনো প্রশ্নই নাই, সবসময় 1 কম হবে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা ক্লিয়ার হইছি, তাহলে l এর ভ্যালু সম্পর্কে আমাদের একটা ক্লিয়ারিটি আসছে। এবার l এর ভ্যালু সম্পর্কে যদি ক্লিয়ারিটি আসে, আমরা এক্সট্রা পেজ নিয়ে এখন দেখব m এর ভ্যালু। তো 3 নাম্বার পয়েন্টে m এর মান, সো m এর মানের ক্ষেত্রে মাথায় রাখতে হবে m সব সময় 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত হয়, 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত। এখন 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত মানে কি, আগে আমি এই যে l এর যে ভ্যালু পাইলাম সেটা 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত হবে। এখন এইটা আমি ওই পরে যেই এই যে ফর্মুলাটা এখানে দিলাম, এই ফর্মুলার তোমার ডিটেলস আমি এই জায়গায় করে দেখাচ্ছি। যখন আমাদের l equals to 0 আসছে তখন m equals to 0 আসবে, l equals to যখন 0 এবং 1 আসছে তখন m equals to 0, তো আমার অটোমেটিক চয়েস l এর ভ্যালু প্লাস মাইনাস 1 হবে, l এর ভ্যালু কত, প্লাস মাইনাস 1, কারণ কি 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত হইছে। আচ্ছা, এখন যদি আমি এই জায়গায় m এর ভ্যালু নিই, 0 প্রথম নিলাম, 1 আছে 1 এর জন্য প্লাস মাইনাস 1, 2 আছে 2 এর জন্য প্লাস মাইনাস 2, এটা আসবে। তো
তো এইভাবে আমরা জিনিসটা নিতে পারি। আমরা উদাহরণ হিসেবে এখানে একটা জিনিস দেখার চেষ্টা করি, n ইকুয়ালস টু যখন আমাদের 3 হবে, না 3 না, আমরা এখানে n ইকুয়ালস টু যখন আমরা 4 নিব, দেখো 4 নিলাম, তখন l এর ভ্যালু কত আসবে? অবশ্যই 4 এর থেকে 1 কম হবে, তাহলে 4 এর থেকে 1 কম হলে কত? 3। তাহলে এমনি এমনি হবে না, 0 1 2 3, এই যে চারটা ভ্যালু, এই চারটা ভ্যালু হচ্ছে আমার l এর ভ্যালু। l এর ভ্যালু যদি এই চারটা ভ্যালু হয়, তাহলে m এর ভ্যালু কত হবে? 0 থাকবে, যেহেতু প্লাস মাইনাস l, তাহলে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 এবং প্লাস মাইনাস 3, এই কয়টা ভ্যালু সব কয়টা আসে। এটা কার ভ্যালু? এটা হচ্ছে আমাদের m এর ভ্যালু। কার ভ্যালু? m এর ভ্যালু। এবার মাথায় রাখবো, এই যে এই জায়গায় আমার l এর যেই চারটা ভ্যালু, l এর চারটা ভ্যালুর আবার আলাদা নাম আছে। l এর ভ্যালু যখন 0, তখন এর নাম হচ্ছে s অরবিটাল। l এর ভ্যালু যখন 1, তখন এর নাম হচ্ছে p অরবিটাল। l এর ভ্যালু যখন 2, তখন এর নাম হচ্ছে d অরবিটাল। l এর ভ্যালু যখন 3, তখন এর নাম হচ্ছে f অরবিটাল। তো s p d f যে অরবিটালগুলো আমরা দেখি, এই অরবিটালগুলা সব এক একটা তো আকৃতি প্রকাশ করে, তাই না? এই সব অরবিটালগুলা এক একটা আকৃতি প্রকাশ করে, তার মানে l এর ভ্যালুও কিন্তু আমাদের আকৃতি প্রকাশ করে, তাই না? তো l এর ভ্যালু আমাদের আকৃতি প্রকাশ করে, তো l এর ভ্যালু দিয়ে আমরা এই চারটা অরবিটাল সম্পর্কে জানতে পারি। এখন এই সব কয়টা অরবিটালে আবার অনেকগুলা করে ইলেকট্রন থাকতে পারে, তাই না? সবগুলা অরবিটাল অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে। যেমন আমরা মুখস্থ দেখছি যে s অরবিটালে 2টা ইলেকট্রন, p অরবিটালে 6টা ইলেকট্রন, d অরবিটালে 10টা ইলেকট্রন এবং f অরবিটালে 14টা ইলেকট্রন থাকে। এগুলো আমরা মুখস্থ দেখছিলাম। এই যে কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, সেটা বের করা হয় 2 × 12 + 1 এই ফর্মুলা দিয়ে। অরবিটালে ইলেকট্রন সংখ্যা বের করার ফর্মুলা কি বের বললাম? অরবিটালে ইলেকট্রন সংখ্যা বের বা নির্ণয়। তো এইটা হচ্ছে একটা ফর্মুলা। এখন এটা আমরা কেন লিখে দিলাম? বিকজ এটা এমসিকিউতে আসবে, তোমাকে এমসিকিউতে বলবে অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা বের করার ফর্মুলা বের করো। এবার এখানেই আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এস যে অরবিটালটা আছে না, এস যে অরবিটাল, এস অরবিটাল, এখানে অরবিটাল সংখ্যা একটাই, একটা অরবিটাল, এস এ একটা অরবিটাল। পি তে কিন্তু অরবিটাল হচ্ছে তিনটা, প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, সো এখানে আমাদের 6টা ইলেকট্রন হয়। ডি তে কিন্তু অরবিটাল হচ্ছে 5টা, মাথায় রাখতে হবে। আর এফ এ কিন্তু আমাদের অরবিটাল 7টা, প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। এখন একটা অরবিটালে টোটাল মোট কয়টা অরবিটাল থাকে, এইটা বের করার ফর্মুলা কি? এটা বের করার ফর্মুলা হচ্ছে 12 + 1, একদম সিম্পল, 2l + 1। এটা হচ্ছে অরবিটাল সংখ্যা, অরবিটালে ইলেকট্রন সংখ্যা কিন্তু এটা, আর এটা হচ্ছে অরবিটাল সংখ্যা। তো অরবিটাল সংখ্যা যদি কখনো নির্ণয় করতে বলে, তখন আমরা এই ফর্মুলাতে যাব, তখন আমরা কোনটায় যাব? এই ফর্মুলাতে যাব। তো এই ফর্মুলাতে আমরা এস যে একটা, পি যে 3টা, ডি যে 2টা, সব এগুলো পেয়ে যাব। এখন আমরা এই অরবিটালগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। যেমন দেখো, এস এখানে একটা অরবিটাল বলতে বোঝায় এরকম একটাই অরবিটাল আছে, এখানে একটাই অরবিটাল আছে এবং সেই অরবিটালে আমাদের 2টা বিপরীতমুখী স্পিন ইলেকট্রন বসতে পারে। এখন আমরা যদি পি এর দিকে তাকাই, পি অরবিটালের ক্ষেত্রে আমাদের এখানে টোটাল 3টা অরবিটাল আছে, এরকম 3টা অরবিটাল আছে, একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, আর একটা হচ্ছে পি জেড, 3 অক্ষ বরাবর আছে। তো এখানে আমাদের টোটাল কয়টা করে? এক একটা অরবিটালে 2টা করে, টোটাল 6টা ইলেকট্রন বসতে পারে। তো প্রথমে প্রত্যেকটা অরবিটাল সমমুখী একটা করে স্পিনের ইলেকট্রন পাবে, তারপরে বিপরীতমুখী একটা করে ইলেকট্রন দিলে আমরা এখানে 6টা ইলেকট্রন পেয়ে যাব। ওকে, পরবর্তীতে আমরা এই যে ডি অরবিটালের ক্ষেত্রে আমরা এখানে টোটাল 5টা অরবিটাল পাবো, তাই না? 1 2 3 4 5। এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন বসাই দিলাম। এবার বিপরীতমুখী স্পিন 1 2 3 4 5, 5টা বসাই দিলাম। তাহলে এখানে আমাদের টোটাল, খেয়াল করো, 10টা ইলেকট্রন কিন্তু বসে গেল, 10টা ইলেকট্রন বসে গেল। বুঝতে পারছি কিনা? তো এখানে সমশক্তি সম্পন্ন একটি করে ইলেকট্রন সবাই আগে পাবে, তারপরে বিপরীতমুখী স্পিনের ইলেকট্রনগুলা অন্যগুলা পাবে, সবাই আগে একটা করে পাবে। এবার এফ এর ক্ষেত্রে সেম ভাবে আমাদের অরবিটাল কয়টা? অরবিটাল হবে হচ্ছে 7টা, এফ এর ক্ষেত্রে 7টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। তো 7টার ক্ষেত্রে 14টা ইলেকট্রন থাকবে। এফ এর অরবিটালগুলোর চিহ্ন অনেক কমপ্লেক্স, বাট ডি এর ক্ষেত্রে অতটা কমপ্লেক্স না। ডি এর ক্ষেত্রে dxy, dyz, dzx, dx² - y², আরেকটা শেষে থাকে dz²।
এই হচ্ছে আমাদের 5টা অরবিটাল এবং 5টা অরবিটালের চিহ্নিতকরণ। এখানে আমাদের একটা অরবিটাল থাকে, এই হচ্ছে আমাদের একটা অরবিটাল। সো আমাদের এইভাবে এস পি তারপরে ডি তারপরে এফ 5টা অরবিটাল তৈরি হয়। তো এই অরবিটালগুলো সম্পর্কে আর ইলেকট্রনগুলো সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা আসলো কিনা? ধারণা আসলো। বাট এখনো আমরা লাস্ট আরেকটা স্পিন, আরেকটা কোয়ান্টাম সংখ্যা 4 নম্বরে এস বা স্পিন কোয়ান্টাম নাম্বার এটা সম্পর্কে ধারণা পাইনি। স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন কোন দিকে হচ্ছে। ঘূর্ণন কি ডান দিকে হচ্ছে না বাম দিকে হচ্ছে, মানে ঘূর্ণন কি পজিটিভ দিকে হচ্ছে নাকি নেগেটিভ দিকে হচ্ছে। তো স্পিন কোয়ান্টাম নাম্বারের আমাদের রেজাল্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাস হাফ মানে পজিটিভ স্পিন, আর স্পিন কোয়ান্টাম নাম্বারের আরেকটা হচ্ছে মাইনাস হাফ মানে নেগেটিভ স্পিন। তো ধরো একটা ইলেকট্রন যদি এরকম ভাবে পজিটিভ হাফ প্লাস দিকে ঘুরে, এটা হচ্ছে পজিটিভ স্পিন, আর যদি নেগেটিভ হাফ ঘুরে তখন এটাকে নেগেটিভ স্পিন বলে। তো টোটাল মিলে 360 ডিগ্রি। প্রথমে 180 এইটা হচ্ছে পজিটিভ, তারপরে 180 এইটা হচ্ছে কি নেগেটিভ। তো একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এইভাবে স্পিন কোয়ান্টাম সংখ্যা দুইটা নাম্বার, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। তো এখানে যখন আমরা ইলেকট্রনগুলো বসাচ্ছি, ভালো করে খেয়াল করো, আমরা যদি এরকম উপরের দিকে আংটা দিয়ে নিচের দিকে বসাই, এটা হচ্ছে পজিটিভ স্পিন, সব কয়টা আঁকাইলাম, সবগুলো হচ্ছে আমার পজিটিভ স্পিন। এখন যদি আমি উল্টা দিকে আঁকাই, যেমন ধরো এটা নেগেটিভ স্পিন, এটা নেগেটিভ স্পিন, এটা নেগেটিভ স্পিন, নেগেটিভ, তাহলে উল্টা দিকে আঁকাইলে সব নেগেটিভ আর সম্মুখ দিকে আঁকাইলে সব পজিটিভ। ঠিক আছে? সো আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন আমাদের এখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিছু নীতি ফলো করা হয়। যেমন দেখো, নাম্বার 1 নীতি, কি নীতি ইলেকট্রন বিন্যাসের নীতির ভিতরে নাম্বার 1 n+l এর রুল, বা এটাকে বলে হচ্ছে বিল্ডিং আপ রুল বা আউটবাউ নীতি, একটা রুল। তারপরে হচ্ছে হুন্ডের নীতি, তাই না? হুন্ডের নীতি। তো বিল্ডিং আপ রুল বা n+l এর রুল, আউটবাউ রুল, তারপর হচ্ছে হুন্ডের নীতি। বুঝতে পারছো? এই পর্যন্ত ক্লিয়ার হইছে? হুন্ডের নীতি এটা এই পর্যন্ত ক্লিয়ার। সো হুন্ডের নীতির পরে আমাদের ইলেকট্রন বিন্যাসের মোটামুটি এই দুইটা নীতি জানলে আমাদের হয়। একটা হচ্ছে হুন্ডের নীতি, একটা হচ্ছে আউটবাউ নীতি, আরেকটা 3 নাম্বার আছে হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি। তো পলির বর্জন নীতি এইটা বলে যে একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না। n+l এর যে রুল, এইটা অনুযায়ী আমাদের হচ্ছে যে অরবিটালে শক্তিক্রম নির্ধারণ হয়, হুন্ডের নীতি অনুসারে তোমার স্পিনগুলা নির্ধারণ হয়। তো এখন আমরা একটা একটা করে একটু দেখার চেষ্টা করব কোন নীতিতে আমরা কি ধরনের ব্যাপার স্যাপার ক্লিয়ার করব সেটা একটু দেখার চেষ্টা করব। তো এই জায়গাতে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, প্রথমে আমাদের 1s অরবিটাল থাকে, তারপরে আমাদের 2s 2p অরবিটাল থাকে, তারপরে আমাদের 3s 3p 3d অরবিটাল থাকে, তারপরে আমাদের 4s 4p 4d 4f অরবিটাল থাকে। তো এই অরবিটালগুলো সব সম্ভব যখন আমি n এর ভ্যালু 1 নিছি তখন আমাদের একটা অরবিটাল, n এর ভ্যালু 2 নিছি দুইটা অরবিটাল, n এর ভ্যালু 3 নিছি তিনটা অরবিটাল, n এর ভ্যালু 4 নিছি চারটা অরবিটাল। তো এই অরবিটালগুলো কি, এই অরবিটালগুলো সব আমাদের সম্ভব। দেখো, যখনই আমার বলবে কোন অরবিটালগুলো সম্ভব, এই যে অরবিটালগুলো আমি লিখছি না, এই অরবিটালগুলো সম্ভব। আচ্ছা, এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি কোন অরবিটালগুলো সম্ভব না, দেখো সেগুলোও লেখা সম্ভব। 1s সম্ভব, বাট 1p কি সম্ভব? উত্তর হচ্ছে না। 1d কি সম্ভব? উত্তর হচ্ছে না। 1f কি সম্ভব? উত্তর হচ্ছে না। 2s 2p সম্ভব, বাট 2d কি সম্ভব? উত্তর হচ্ছে না। 2p কি সম্ভব? উত্তর হচ্ছে না। 3s 3p 3d সম্ভব, 3f কি সম্ভব? উত্তর হচ্ছে না। তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞেস করি কোন অরবিটালগুলো সম্ভব না, তুমি এইগুলা আলাদা করে মার্কিং করে
বলে দিতে পারবা যে এই অরবিটালগুলো সম্ভব না। তো এমসিকিউতে তোমাকে দিয়ে দিবে নিচের কোন অরবিটালটি সম্ভব না। তো তুমি সবসময় মাথায় রাখবা 1s সম্ভব, 1s এর পর 1p 1d 1f এগুলা যদি কখনো অপশনে থাকে এগুলা সব অসম্ভব। 2s 2p সম্ভব, যদি 2d 2f 2f দেয়া থাকে এগুলা সব অসম্ভব, যদি 3f দেয়া থাকে এগুলা সব অসম্ভব। তাহলে কোন ইলেকট্রনগুলা কোন অরবিটালগুলা সম্ভব এটা পারবো কিনা, এটা সম্ভব এবং অসম্ভবের যেই ট্রিক সেটা আমি তোমাকে এখানে শেখাই দিলাম, পারার কথা। একটা 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 ইয়া দেখাই দিই, একটা হচ্ছে যে এমসিকিউ দেখাই দিই, তাহলে বুঝবা। বলবে নিচের কোন অরবিটাল অসম্ভব, এভাবে বলবে নিচের কোন অরবিটাল অসম্ভব। তো নিচের কোন অরবিটাল অসম্ভব, দেখো 1s, 2 নাম্বার বলছে হচ্ছে 2s, 3 নাম্বার বলছে হচ্ছে 3d, 4 নাম্বার বলছে হচ্ছে 3f। তো এই যে চারটার ভিতরে আমরা একটু জাস্ট মেলাবো। 1s সম্ভব অরবিটাল, 2s সম্ভব অরবিটাল, 3d সম্ভব অরবিটাল, বাট 3f দেখো এটা অসম্ভব অরবিটাল। তাহলে এইটা হচ্ছে কারেক্ট আনসার, 3f হচ্ছে অসম্ভব, এটা তৈরি করা সম্ভব নাই। তাহলে কোন অরবিটালটি অসম্ভব এটা বুঝতে পারলাম কিনা। এবার ইলেকট্রন কোনটাতে আগে যাবে সেটা ডিপেন্ড করে n প্লাস l এর মানের উপর। n প্লাস l এর মান যত কম শক্তি তত কম, শক্তি তত কম, শক্তি যত কম সেটাতে ইলেকট্রন আগে যাবে। কম শক্তির অরবিটালে ইলেকট্রন আগে যাবে, কম শক্তির অরবিটালে ইলেকট্রন আগে যাবে, অরবিটালে ইলেকট্রন আগে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে নাম্বার 1। এবার যদি n প্লাস l এর ভ্যালু সমান হয়, n প্লাস l এর মান সমান হলে n এর মান যার কম, n এর মান যার কম তার শক্তি কম। তো তার শক্তি কম হলে সেটাতে আবারও ইলেকট্রন আগে যাবে। তো n প্লাস l এর মান যদি সমান হয় তাহলে n এর মান যার কম তার শক্তি কম, আর যার শক্তি কম সেটাতে ইলেকট্রন আগে যাবে। আমরা একটু আগে দেখছি কম শক্তির অরবিটাল ইলেকট্রন কি আগে যায়, তো যার শক্তি কম তার ইলেকট্রন আগে যাবে। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি শক্তির দিক দিয়ে, যদি আমরা চিন্তা করি কোন অরবিটালে আগে তোমার হচ্ছে ইলেকট্রন যাবে, কোন অরবিটালে আগে ইলেকট্রন যাবে। তো ধরো আমরা 1s 2s, দেখো এভাবে আমি অরবিটালগুলো লিখবো, পরে তুমি সাজাবা কোনটা শক্তি কেমন। 2s 2p, তারপর 3s 3p 3d, তারপর হচ্ছে 4s 4p 4d 4d 4f 5s, এই পর্যন্তই লিখলাম। ঠিক আছে, কোনটা শক্তি কেমন এটা আমাদের দেখতে হবে। তো এটা শক্তি দেখার জন্য আমরা জাস্ট একটু ছোট্ট করে উপরে সাইড নোট দিয়ে নিব, বা নিচে সাইড নোট দিয়ে নিব যে s p d f, এটার মান 0, এটা 1, এটা 2, এটা 3। এই ধরনের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে সবসময় সাইড নোট দিতে হবে, নাহলে কিন্তু তুমি পারবা না, উল্টাপাল্টা হয়ে যাবে। তো দেখো 1s মানে আমার 1 প্লাস s এর ভ্যালু 0, মানে আমার রেজাল্ট আসে 1। n প্লাস l এর ভ্যালু, n প্লাস l এর ভ্যালু বের করতেছি আমরা। 2s মানে এখানে 2 আসে, 2p মানে p এর মান 1, 2 আর 1 মিলে 3 আসে। তারপরে 3s মানে 3 প্লাস 0 মিলে 3 আসে। ওকে, এবার 3p মানে 3 এবং 1 মিলে 4 আসে। 3d মানে 3 প্লাস 2 মিলে 5 আসে। 4s মানে 4 প্লাস 0 মিলে 4 আসে। 4p মানে 4 প্লাস 1 মিলে 5 আসে। 4d মানে 4 প্লাস 2 মিলে 6 আসে। 4f মানে 4 প্লাস 3 মিলে 7 আসে। 5s মানে 5 আসে। এইবারটা ভালো করে খেয়াল করো তো, এই n প্লাস l এর ভ্যালু আমরা নর্মালি যেই সিরিয়ালে অরবিটালগুলো লিখছি সেই সিরিয়ালে কি আছে? উত্তর হচ্ছে না, n প্লাস l এর ভ্যালু এলোমেলো ভাবে আছে। তাহলে প্রথমে আমাদের 1s এর ভ্যালু এটা সবচেয়ে কম, মানে 1s এ ইলেকট্রন সবার আগে যাবে, বুঝলাম। এরপর 2s এর ভ্যালু সবচেয়ে কম, এটাতে ইলেকট্রন সবার আগে যাবে, বুঝলাম। এবার তো 3 আর 3 সমান হয়ে গেছে, 2p আর 3s সমান হয়ে গেছে। এখন যদি 2p আর 3s সমান হয়ে যায়, আমরা ট্রিক দেখাইছিলাম যে 2p আর 3s যদি সমান হয়ে যায়, কখনো যদি n প্লাস l এর ভ্যালু সমান হয়ে যায়, তখন দেখতে হবে যে n এর মান কার কম, n এর মান কার কম। তো খেয়াল করো তো এই জায়গাতে n এর মান কার কম, এই জায়গাতে n এর মান এটা 3, এটা
2, তাহলে 3 আর 2 এর মধ্যে 2 কম, তাহলে 2p কম হওয়ার কারণে, 2 এর ভ্যালু কম হওয়ার কারণে এইটাতে ইলেকট্রন আগে যাবে, যার n এর মান কম তার শক্তি কম, যেটার শক্তি কম সেটাতে ইলেকট্রন আগে যাবে, তাহলে ইলেকট্রন 2p তে আমরা আগে দিলাম। ওকে, এরপরে আমরা 3s এ দিলাম। ওকে, এবার দেখো 4p এর ভ্যালু 4, আবার 4s এর ভ্যালু 4, দুইটা সমান হয়ে গেছে না, 4s 4p দুইটার ভ্যালু সমান, তাহলে সমান হয়ে গেলে কোনটা ইলেকট্রন আগে যাবে, 4s এ n এর ভ্যালু 4 আর 3p তে n এর ভ্যালু 3, তাহলে n এর ভ্যালু যার কম সেটাতে আগে যাবে, n এর ভ্যালু কম মানে কি এখানে 3 আছে, তাহলে এখানে দেখো 3p তে কম, এটাকে আগে দিয়ে দিলাম। তো 3p এর পরে এখন 3d তে যাবে না 4s এ যাবে, অবভিয়াসলি 4s এ ইলেকট্রন আগে যাবে, কারণ কি 3d পরে, 3d পরে, তো এর পরে যাই হচ্ছে আমার 3d। ওকে, 3d এর পরে এই 3d যেটা আছে, 3d এবং 4p দুইটার ভিতর কোনটাতে আগে যাবে, কোনটাতে আগে যাবে, আরো একটা অরবিটাল আছে দেখো 5s, কোনটাতে আগে যাবে, তো অবশ্যই প্রথমে 3d যাবে, তারপর 4p যাবে, এরপরে আসবে হচ্ছে আমাদের 5s। কেন, কারণ হচ্ছে তিনটারই ভ্যালু পাস, তিনটারই ভ্যালু যদি পাস হয় তাহলে n এর মান যার কম, n এর মানের সিরিয়ালে তোমাকে ইলেকট্রন আগে পরে দিতে হবে। এইভাবে আমরা তোমার n প্লাস l এর যে রুল, n প্লাস l এর রুল অনুসারে তোমার ইলেকট্রন ডিস্ট্রিবিউট করি, ইলেকট্রন কি করি, ডিস্ট্রিবিউট করি। বা এই যে অরবিটালের সিকোয়েন্স, এই অরবিটালের সিকোয়েন্স তৈরি করা, এটাও একটা এমসিকিউ ট্রিক, এমসিকিউ ট্রিক। তুমি সচরাচর তুমি যখনই দেখবা এমসিকিউ সলভ করবা, দেখবা যে এমসিকিউ ট্রিকে এইটা চলে আসছে, যে কোনটাতে ইলেকট্রন আগে যাবে বলো, কোনটা সঠিক ক্রম বলো, কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম সেটা বলো। তো এটা কিন্তু আমরা এই যে এইটা কিন্তু আমরা যেই শক্তি সিকোয়েন্স করতেছি, এটা কিন্তু শক্তি কমের সিকোয়েন্স না, শক্তি বেশির সিকোয়েন্স না, এটা কিন্তু ইলেকট্রন কোনটায় আগে যাবে তার সিকোয়েন্স। শক্তি কিন্তু যার ভ্যালু বেশি তার শক্তি বেশি, শক্তির ক্ষেত্রে বা এনার্জির ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু যেটার বেশি সেটার হচ্ছে শক্তি বেশি, বাট এটা আমরা দেখতেছি কোনটা ইলেকট্রন আগে যাবে তার ক্রম। এই ক্রমটা কি, এই ক্রমটা হচ্ছে কোনটাই ইলেকট্রন আগে যাবে, কোনটাই ইলেকট্রন আগে যাবে, সো কোনটা ইলেকট্রন আগে যাবে তার যেই ক্রম, সেই ক্রমটা আমরা এখানে বের করতেছি। ওকে, বুঝতে পারছো, কোনটা ইলেকট্রন আগে যাবে তার যেই ক্রম সেটা আমরা এখানে বের করতেছি। সো এটা আমরা এখানে বের করলাম। এবার আসো, এবার আসো, তো আমাদের আরেক ধরনের তোমার আসবে, আরেক ধরনের হচ্ছে যে আউটবাউন্ড নীতি তো বুঝলাম, পলির বর্জন নীতি, ওইটা আমরা হচ্ছে যে একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা বের করার সময় দেখব। হুন্ডের নীতিতে আমাদের একটা জিনিস বলে, হুন্ডের নীতি থেকে একটা এমসিকিউ শেখাই দিই, মাস্ট আসে এটা, এই জন্য হুন্ডের নীতির এই এমসিকিউটা দেখাবো। হুন্ডের নীতি আমাদের কি বলে, হুন্ডের নীতি বলে হচ্ছে, এমসিকিউ ট্রিক বুঝবো, হুন্ডের নীতি বলে যদি আমরা একটা s অরবিটাল নিই, s অরবিটাল যেমন ধরো হচ্ছে 2s অরবিটাল, আরেকটা আমরা 2p অরবিটাল নিলাম, আরেকটা হচ্ছে আমরা 3d অরবিটাল নিলাম, 3d অরবিটাল নিলাম, তো এক একটা অরবিটালের ভিতরে দেখো তো সাব অরবিটাল আছে না, এখানে দুইটা আছে, এখানে একটাই আছে, এখানে কয়টা আছে, তিনটা আছে, তিনটা না 5টা থাকার কথা, এখানে আমাদের 5টা আছে। তো এই যে অরবিটাল গুলো আছে, এটাই 3টা এটাই 5টা, তো এখানে ঘটনা যেটা ঘটে, সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলাকে সবাই একটি করে ইলেকট্রন আগে পায়, সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলা সবাই একটি করে ইলেকট্রন আগে পায়, সবাই একটি করে ইলেকট্রন না পাওয়া পর্যন্ত কেউ জোড়া অবস্থায় ইলেকট্রন গঠন করতে পারে না। আবার বলি, হুন্ডের নীতি কি, সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলা সবাই একটি করে ইলেকট্রন না পাওয়া পর্যন্ত কেউ ইলেকট্রন জোড়া অবস্থায় গঠন করতে পারে না। এমন না আমার হাতে দুইটা ইলেকট্রন আছে আমি এখানে দুইটা বসাই দিতে পারবো না, আমার এই দুইটা ইলেকট্রনের একটাকে প্রথম অরবিটালে বসাতে হবে, একটাকে প্রথম অরবিটালে বসাতে হবে, আরেকটাকে দ্বিতীয় অরবিটালে বসাতে হবে। এভাবে যে কয়টা ইলেকট্রন পাবো সবগুলো ইলেকট্রনকে আমি একটা একটা করে 5টা অরবিটালে 5টাতেই বসাইতে পারবো, বসানোর পর তারপর এসে আমি জোড়া করতে পারবো, তারপর ইলেকট্রন থাকলে জোড়া করতে পারবো, ইলেকট্রন থাকলে জোড়া করতে পারবো, ইলেকট্রন থাকলে জোড়া, ইলেকট্রন থাকলে জোড়া। তার মানে ইলেকট্রনগুলা জোড়া অবস্থায় থাকার আগে সব অরবিটালগুলো অন্তত একটি করে ইলেকট্রন পাবে, এইটাকে বলা হচ্ছে হুন্ডের নীতি, যুগ্ম হওয়ার আগে সবাই একটি করে ইলেকট্রন পাওয়া। বাট তুমি যখন এই এস অরবিটালে প্রবেশ করবা, এস অরবিটালে ইলেকট্রনই তো একটা আছে, তাহলে সবাইকে একটা দেওয়ার কিছু আছে, একটা দেওয়ার পরেই তো তোমার দ্বিতীয়টা ঢোকাই দিতে হতেছে, কারণ কি অরবিটাল আমার একটাই। তো সেই জন্য মাথায় রাখবা যে এস অরবিটাল হুন্ডের নীতি মানে না, এস অরবিটাল হুন্ডের নীতি মানে না, ঠিক আছে, এটা একটা এমসিকিউ, নীতি মানে না।
তো হুন্ডের নীতি কারা মানে এইটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হুন্ডের নীতি মানছে, এটা হুন্ডের নীতি মানছে। আর কোন অরবিটাল হুন্ডের নীতি মানে না, এস অরবিটাল মানে না। তার মানে কারা কারা আছে, 1s 2s 3s 4s, এই যে অরবিটাল গুলো আছে এরা কেউই হুন্ডের নীতি মানে না, মাথায় রাখতে হবে। এস অরবিটাল হুন্ডের নীতি মানে না। এখন তুমি বলবা ভাই আপনি হুন্ডের নীতিটা কি সেটা ব্যাখ্যা করতেছেন না, n+l এর আউটবাউন্ড নীতিটা কি সেটা ব্যাখ্যা করতেছেন না। তারপরে হচ্ছে তুমি বলবা যে ভাইয়া পলির বর্জন নীতিটা কি সেটা ব্যাখ্যা করতেছেন না। দেখো আমি এগুলো কেন করতেছি না, কারণ হচ্ছে তুমি অলরেডি এগুলার উপরে বেসিক ক্লাস হিউজ পরিমাণে করছো, তাই না? অনেক কোর্সিং এ করছো, অনেক জায়গাতে অনেক কিছু করছো, বাট প্রশ্ন আসলে তো তুমি পারো না। কেন পারো না? কারণ বেসিকের ভিতরে ঘুরপাক খাও। আমি এখানে তোমাকে টু দা পয়েন্টে প্রশ্নগুলো দেখাচ্ছি, কোনটা কি হবে না হবে, কোনটা কি হবে না হবে। তো এই জায়গাতে এই জিনিসপত্রগুলো আমার সাথে সাথে বোঝার চেষ্টা করো। হুন্ডের নীতি যদি তোমার একদমই জানা না থাকে, একটু একবার রিডিং পড়ে আসো আর আমার এই কথাগুলো মিলাও, তুমি মাস্ট পারবা। জাস্ট একবার রিডিং পড়ে আসো আর আমার কথাগুলো মিলাও, হুন্ডের নীতি তুমি একদম মাস্ট পারবা। ওকে, সো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে আশা করি। এই পর্যন্ত ক্লিয়ার হইলে পরে আসো হুন্ডের নীতির পরে এবার আমরা একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করা দেখব। কি দেখব? একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করা। ঠিক আছে, তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো এইটা বের করার সিস্টেমটা শিখতে হবে। যেমন তোমাকে যদি বলে সোডিয়াম এর 11তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা বের করো, 4টি কোয়ান্টাম সংখ্যা, তাহলে আমাকে বের করতে বলছে কার? সোডিয়ামের 11তম ইলেকট্রনের। যখনই এরকম কিছু বলবে তোমাকে সাথে সাথে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো সোডিয়াম নাও, এর এবার 11তম ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6, কত গেল? 10। লাস্টে আসলো 3s1, তো 1s2 2s2 2p6 আর লাস্টে আমার এই যে 3s1, এটা কত? 11তম ইলেকট্রন। ভালো করে বুঝবা, 1s2 2s2 2p6 3s1, তাহলে এইটা হচ্ছে আমার 11তম ইলেকট্রন। 11তম ইলেকট্রনটা কোন জায়গাতে গেছে? s অরবিটালে গেছে। তো এই 3s1 এই অরবিটালের ক্ষেত্রে খেয়াল করো n এর মান কত? n এর মান হচ্ছে আমার 3। n এর মান কত? n এর মান হচ্ছে আমার 3। এবার আমি এরপরে l এর মান খুঁজবো। l এর মান যদি খোঁজার চেষ্টা করি, দেখো s p d f চারটা অরবিটালের জন্য l এর 4 রকম মান আছে। প্রথমটা 0, পরেরটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3। তো l এর যেই মান, l এর মান খেয়াল করো, l এর মান এখানে যখনই আমি s পাচ্ছি, s পাওয়া মানে এখানে l এর মান কত পাচ্ছি? 0 পাচ্ছি। এখন যদি আমি l এর মান 0 পাই, তাহলে m এর মান কখনোই আমি l এর মানের চেয়ে বড় নিতে পারবো না। ধরো আমি এখানে n দেখতেছি, n দেখা মানে আমার এই জায়গাতে ভ্যালু 0 1 2 হয়, তাই না? তার মানে আমি চিন্তা করব m এর মান 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে, বাট না, আমি m এর যে পরের মান নিব এটা l এর উপর ডিপেন্ড করবে। l এর মান যদি 0 হয় এখানেও 0 পর্যন্তই আটকে যাবে। এবং এখানে s অরবিটালে ইলেকট্রন কয়টা দেখো তো? s অরবিটালে ইলেকট্রন যেহেতু একটা, তাহলে এর স্পিন পজিটিভ স্পিন। প্রথম ইলেকট্রনটা সবসময় পজিটিভ স্পিন হয়, দ্বিতীয় ইলেকট্রনটা নেগেটিভ হয়। বুঝতে পারছো? তাহলে এই জায়গায় এই 11তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 300 প্লাস হাফ। কি হবে? 300 প্লাস হাফ। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি, 300 প্লাস হাফ। ওকে, এখন যদি আমি তোমাকে বলি, খেয়াল করো, এখন যদি আমি তোমাকে বলি যে আয়রনের 26তম ইলেকট্রন, এইটার জন্য বের করো। কি বললাম? আয়রনের 26তম ইলেকট্রন। তো আয়রনের 26তম ইলেকট্রনের জন্য কি করবা? আবারও আয়রনে ইলেকট্রন বিন্যাস করবা। তো আয়রন ইলেকট্রন বিন্যাসে প্রথমে আর্গনের 18টা ইলেকট্রন, তারপর 3d, তারপর 4s। তো আর্গনের 18টার পর, আর্গন 18 পর 4s এ 2টা যাবে, তাহলে কত গেল? 18 2 20। 26তম ইলেকট্রনে তাহলে d এর ভ্যালু 3d6 হবে। এখন এই যে 3d6 ইলেকট্রন, এইটার ক্ষেত্রে আমার 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। এখন এইটা বের করার জন্য আমাদের এই 3d অরবিটালটাকে একটু ভাঙতে হবে, নাহলে আমরা ক্লিয়ারলি বুঝবো না। তো ভাঙার পরে আমরা এই যে 4টা অরবিটাল লিখলাম, এটা হচ্ছে আমাদের 3d অরবিটাল। তো এখানে দেখো 6টা ইলেকট্রন গেছে না? 6টা ইলেকট্রনে আমাদের হুন্ডের নিয়ম অনুযায়ী প্রথমে সব অরবিটাল একটা করে ইলেকট্রন পাবে। তাহলে 1 2
3 4 5, পাঁচটা অরবিটাল 5টা ইলেকট্রন পাইলো। তাহলে ষষ্ঠ নাম্বার ইলেকট্রনটা কোথায় যাচ্ছে বলো তো? এখানে। এখন আমাদের এখানে 26তম ইলেকট্রন বলছে না? তাহলে 26তম ইলেকট্রন কোনটা আসলে বলো তো? খেয়াল করে দেখো, এই জায়গাতে 3d6 এর এই জায়গায় 18 গেল, এই জায়গায় 20, 20 পর এইটা 21 নাম্বার ছিল, এটা 22 ছিল, এটা 23 ছিল, এটা 24 ছিল, এটা 25 ছিল, এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত 26 নাম্বার ইলেকট্রন। 26 নম্বর ইলেকট্রন। এখন এই অরবিটাল যেটা লিখলাম, এইটার জন্য এম এর যে মান, এম এর মান কেমনে বের করে খেয়াল করো। এম এর মান বের করে হচ্ছে, খেয়াল করো, এই মাঝখানে আমরা 0 নিলাম, এই সাইডে -1, এই সাইডে -2, এই সাইডে +1, এই সাইডে +2, এইভাবে নেওয়া হয়। +1 +2 এভাবে নেওয়া হয়। তো এটা হচ্ছে কি বলে সংখ্যা রেখা পদ্ধতি। এটা ম্যাক্সিমাম বই ফলো করে না। আমাদের উদ্ভাসে থাকা অবস্থায়, আমি যখন উদ্ভাসে থাকা অবস্থায়, তখন অনেক সিনিয়র টিচার যারা 8-10 বছরের উপরে পড়াচ্ছে, তারা আমাকে এইভাবে শেখাইছিল, এই জন্য আমি এটা ফলো করতে বলি। বইতে এই জিনিসটা বেসিক্যালি ফলো করে না। তো তারপরেও এটা দেখাই দিই তোমাকে, এটা কেমনে বের করবা তুমি। তাহলে এখন 3d6 এ যে ইলেকট্রন গেছে, এই 3d6 এর জন্য খেয়াল করো n এর যেই মান, n এর মান কোনটা হবে? n এর মান হবে হচ্ছে 3। এবার l এর মান কত হবে বলো তো? ওই যে SPDF, d এর মান কত বলো তো? 2 হবে না? d এর মান 2। তো d এর মান 2 এর উপর ডিপেন্ড করে m এর মান কি কি হতে পারে? m এর মান এখন 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে। তাহলে d এর মান +-1, m এর মান +-1, +-2 পর্যন্ত আমি নিতে পারতেছি। তো এখানে খেয়াল করো, এই 26তম ইলেকট্রনটা যেই অরবিটালে গেছে, এটা কোথায় আছে বলো তো? -2 তে। এখন যদি আমি এই সাইডটা পজিটিভ ধরি, তাহলে +1 +2 হয়। তাহলে এইটাকে তুমি -2 ও নিতে পারো, +2 ও নিতে পারো। তো আমি -2 নিলাম, আমি যেহেতু সংখ্যা রেখা পদ্ধতি ধরছি, সংখ্যা রেখার বাম সাইডে নেগেটিভ, ডান সাইডে পজিটিভ থাকে, সংখ্যা রেখা পদ্ধতি ধরলাম, এই জন্য এটাকে আমি -2 নিলাম। এবার বলো তো স্পিন কত হবে? স্পিন খেয়াল করলে দেখবা প্রথমগুলা, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, প্রথম যে ইলেকট্রনগুলো গেছে সবাই পজিটিভ। বাট এইটা কিন্তু উল্টা স্পিন, প্রথম স্পিনের উল্টা স্পিন, মানে এইটা হচ্ছে আমার নেগেটিভ স্পিন। এটা কি আমার নেগেটিভ স্পিন। তাহলে আয়রনের 26তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেখো, এইটা, 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 এইটা। বুঝতে পারছো? আয়রনের 26তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান এভাবে বের করতে হয়। এখন আমরা এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করার পর এই জায়গাতে আরেকটা জিনিস দেখব। এখানে আমি হচ্ছে যে কি বলে, এই জায়গাতে টাইটেলটা একটু ভুল চলে আসছে, এই টাইটেলটা হবে না। সো টাইটেলটার দিকে খেয়াল না করে আমরা এরপরে এই স্লাইডে একটু ম্যাথটা দেখি। তোমাকে যদি বলে ক্রোমিয়ামের 24তম ইলেকট্রন, ক্রোমিয়ামের 24th ইলেকট্রন এর জন্য, ঠিক আছে, ক্রোমিয়ামের 24th ইলেকট্রনের জন্য। তো এখানে ক্রোমিয়ামের 24th ইলেকট্রন মানে কোন ইলেকট্রনটা, সেটা আগে আমাকে বুঝতে হবে। তো একটু আমরা যদি দেখার চেষ্টা করি, ক্রোমিয়ামের যখন ইলেকট্রন বিন্যাস করব, প্রথমে আমাদের আর্গনের 18টা ইলেকট্রন যায়, তারপরে ইলেকট্রনগুলো 3d এবং 4s এ বসে। আর্গনের ইলেকট্রন বিন্যাসটা মুখস্থ হইতে হইতে এটা আর লেখা হয় না, বুঝতে পারছো? যারাই হচ্ছে তোমার ওই মৌলের পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারটা পড়ছো, তো ওখানে কি হয় যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই 21 থেকে 30 এই ইলেকট্রন বিন্যাসগুলো আমার ম্যাক্সিমাম লাগে। তো মুখস্থ হইতে হইতে আর্গনেরটা আর লেখা হয় না, 3d এবং 4s থেকে শুরু করা হয়। তো ক্রোমিয়ামের আমার ইলেকট্রন হচ্ছে 24টা, এখানে আমার 18টা চলে গেছে, 18 পর এখানে যাবে 2টা, তাহলে 18 আর 2 20, 20 হলে এখানে যায় 4টা। কিন্তু আমরা জানি যে 3d অরবিটালে 4টা ইলেকট্রন বসতে পারে না, তো এখানে 5টা বসবে। তাহলে এখানে 5টা বসানোর জন্য এখানে একটা কম বসবে, কিন্তু কম যদিও বসছে, ইলেকট্রন কি যাওয়ার যেই সিকোয়েন্স, সেটাই কি কোনো ডিফারেন্স আছে? উত্তর হচ্ছে না। প্রথমে এখানে 18টা গেছে, তারপর এখানে একটা গেছে, তারপর এখানে 5টা গেছে। তার মানে খেয়াল করো, এই পর্যন্ত 18তম ইলেকট্রন পাচ্ছি, এখানে যে পাচ্ছি আমি কিন্তু 19th ইলেকট্রন। তো দেখো আমাদের বলছে 24th ইলেকট্রন এখানে আছে, 24th ইলেকট্রন কোথায় আছে? এখানে আছে। বাট এইটা কত নম্বর ইলেকট্রন? 19 ইলেকট্রন। যদি তোমাকে 19তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে বলতো, 19তম ইলেকট্রনের জন্য বের করতে বলতো, তখন তুমি 4s1 বের করে আনতা, 4s1 বের করে আনতা, তখন n ইকুয়ালস টু লিখতা 4, l ইকুয়ালস টু লিখতা 0, m ইকুয়ালস টু লিখতা 0, s ইকুয়ালস টু লিখতে, এখানে যেহেতু পজিটিভ স্পিন, +1/2। এটা কার জন্য? এটা 19তম ইলেকট্রনের জন্য।
বাট যেহেতু আমাদের এখানে 19তম ইলেকট্রন না, আমাদের ইলেকট্রন কত 24তম, তাহলে আমরা এখানে 3d কে বের করে আনবো। তাহলে 3d5 এইটাকে যদি বের করে আনি তাহলে n ইকুয়ালস টু 3, l ইকুয়ালস টু কত যাবে বলো তো, s p d f 0 1 2, তো d এর মান কত আসবে 2 আসবে। d এর মান যখন 2 তখন m এর মান আমার কত, দেখো d এর মান যখন 2 তখন আমার m এর মান কত, এই m এর মান কত এইটা বের করব আমরা এই d তে 5টা ইলেকট্রন দিয়ে। তাহলে এইটা আমার হচ্ছে d অরবিটাল, লিখলাম d অরবিটাল, 5টা অরবিটাল লাগাইলাম, d অরবিটাল 5টা অরবিটাল লাগাইলাম, 1 2 3 4 5। এবার 5টা ইলেকট্রন দাও, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। তাহলে 24তম ইলেকট্রনের জন্য খেয়াল করো, 18 গেল, 19 গেল, এবার 20 থেকে 20 21 22 23 24, দ্যাট ইজ 24th ইলেকট্রন। তো 24th ইলেকট্রন যেটা আছে একটু জাস্ট যদি খেয়াল করো, আমি একটু আগেই দেখাইছি, মাঝখানেরটা 0, এই সাইডে -1 -2 +1 +2, এটা পাচ্ছি না। তাহলে এই যে ইলেকট্রন এইটা কত নম্বর, +2 না? তাহলে এখানে দেখো m এর ভ্যালু এই জায়গাতে আমরা +2 পাচ্ছি, m এর ভ্যালু এখানে আমরা কত পাচ্ছি +2। তাহলে স্পিন কত হবে, দেখো সবগুলা স্পিন হচ্ছে পজিটিভ স্পিন, এই জন্য এখানে আমাদের +1/2 হবে। তো এইটা হচ্ছে আমার 24তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান। যদি কখনো আমার 24তম ইলেকট্রনের কথা বলে তাহলে 24তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা এভাবে বের করব। ওকে, 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা এভাবে বের করব। তাহলে একটি ইলেকট্রনের যে কোনো একটা নির্দিষ্টতম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান যদি বের করতে বলে আমরা এভাবে পারবো কিনা বলো তো? এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার ভিতরে যদি একবার ঢুকে যায়, তুমি এখান থেকে একটা এমসিকিউ মাস্ট পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। যদি ঢুকে যায় এখান থেকে তুমি একটা এমসিকিউ মাস্ট পাবা। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, পরে আসো। এবার পরে আমরা আরেকটা জিনিস শিখবো, আরেকটা জিনিস শিখবো। একটা প্রশ্ন আসে এরকম, নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক, নিচের কোন সেটটি সঠিক, নিচের কোন সেটটি সঠিক, এরকম আসে, সেটটি সঠিক। তো আমি প্রথমে একটা সেট লিখে দেখাই। ধরো এখানে আমাদের n ইকুয়ালস টু 3 দেয়া আছে, l ইকুয়ালস টু 2 দেয়া আছে, m ইকুয়ালস টু +2 দেয়া আছে, s ইকুয়ালস টু 1 দেয়া আছে। তো এই সেটটা কি সঠিক? আচ্ছা, আমরা একটু মিলানোর চেষ্টা করব। n এর ভ্যালু যদি 3 হয় তাহলে l এর সম্ভাব্য ভ্যালু হতে পারে 0 1 2, 0 1 2। তাহলে এখানে 2 দেয়া আছে, তার মানে এটা এই পর্যন্ত ঠিক আছে। এখানে যদি 2 হয় তাহলে m এর ভ্যালু কি হতে পারে, 2 পর্যন্ত আমি নিতে পারবো, তাহলে 0 +-1 +-2, তাহলে +2 আছে, এটাও সঠিক। বাট s এর ভ্যালু কখনো কি 1 হতে পারে? উত্তর হচ্ছে না, s এর ভ্যালু হয় -1/2 হবে আর নাই +1/2 হবে। তার মানে এই সংখ্যার সেটটা সঠিক না, এক ধরনের ভুল। আচ্ছা, আরেক ধরনের ভুল আমরা যদি একটু দেখার চেষ্টা করি কোনটি সঠিক, সেটার জন্য আমরা ভুলগুলো আগে দেখার চেষ্টা করতেছি। n এর ভ্যালু দেখো 3, l এর ভ্যালু তখন আমার 0 হতে পারে। এবার m এর ভ্যালু এখানে দেয়া আছে +1, s ইকুয়ালস টু +1/2 দেয়া আছে। আজান দিচ্ছে, আজানের একটা ব্রেক দেওয়া উচিত, আমি এটা একটু বুঝাই তারপরে ব্রেক দিই। তো এখানে দেখো n এর ভ্যালু যখন 3, l এর ভ্যালু যখন 0, তাহলে n এর ভ্যালু 3 হলে 0 1 2 পর্যন্ত হতে পারে, তাহলে আমি এখানে 0 নিছি। এখানে যদি 0 হয় তাহলে m এর ভ্যালু আমি 0 এর চেয়ে বেশি নিতে পারবো না। এখানে যদি আমার 0 থাকে m এর ভ্যালুও 0 থেকেই শুরু করতে হবে, এর চেয়ে বড় হবে না। তাহলে এখানে যে +1 নিছি এটা ভুল হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তার মানে এই সেটটিও আমাদের সঠিক না। বুঝতে পারছো? সো আজানের পর চলো আমরা বাকি অংশ দেখি। বাকি অংশ বলতে এখন আমরা আরো কয়েক ধরনের ভুল অপশন হতে পারে সেটা একটু দেখার চেষ্টা করব। তো এই পর্যন্ত যে ভুল অপশনগুলো আছে এটা সম্পর্কে তো আমাদের ক্লিয়ার ধারণা আসছে, তাই না? এই পর্যন্ত ভুল অপশনে আমাদের ক্লিয়ার ধারণা আসছে। এরপরে দেখো সি নাম্বারে আমরা যদি আরেকটা ভুল অপশন দিই, দেখো আমাদের n ইকুয়ালস টু দেয়া আছে 3, l ইকুয়ালস টু 3 দেয়া, m ইকুয়ালস টু +2 দেয়া বা +2 দেয়া, আর s ইকুয়ালস টু -1/2 দেয়া। তো দেখো এইগুলা তো পসিবল, এইটাও পসিবল, এটাও পসিবল, বাট পসিবল না হচ্ছে এইটার সাথে এইটা দেখো মিলাইলে, এইটা দেখো এখন পসিবল না। কারণ কি, l এর ভ্যালু কখনো n এর সমান হতে পারে না, তো n এর সমান হলে এটা ঠিক না।
তাহলে ঠিক হতে পারে এরকম একটা কারেক্ট যদি দেখাই, এটা হচ্ছে সি নাম্বার, এটা সি নাম্বার ছিল, এটা ডি নাম্বার। কারেক্ট একটা এমসিকিউ যদি দেখাই, দেখো n ইকুয়ালস টু যখন 3, l ইকুয়ালস টু যখন 2, m ইকুয়ালস টু তখন +2 আর s ইকুয়ালস টু তখন +1/2। এই যে চারটা অপশন, এটা হচ্ছে আমাদের কারেক্ট। তো এইভাবে কারেক্ট অপশনগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এটা একটা ওয়ান টাইপের এমসিকিউ। কোনটা সঠিক, নিচের কোন অরবিটালটি সঠিক বা কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক, এটা আমাদের পাততে হবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ারের পরে তারপরে এখন আমাদের পরে যেই তোমার হচ্ছে যে ইকুয়েশনটা আসবে, এটা হচ্ছে ডি ব্রগলি এবং হাইজেনবার্গ। দুইটাই খুব গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে? ডি ব্রগলি এবং হাইজেনবার্গ। প্রথম কথা হচ্ছে ডি ব্রগলিতে আসো। ডি ব্রগলির যে ইকুয়েশন সেটা কি ছিল বলো তো? ডি ব্রগলির ইকুয়েশন ছিল হচ্ছে পি ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। এটা ছিল হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন। এখন আমরা জানি পি ইকুয়ালস টু এমভি, সো এমভি ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা, এটা হতে পারে, বা ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই পি, বা ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এমভি। এই যে সব ধরনের ইকুয়েশন তোমাকে আমি লিখে দেখালাম, এরা সবাই হচ্ছে আমাদের ডি ব্রগলি। এখান থেকে কি টাইপের এমসিকিউ আসে? ডি ব্রগলি থেকে সরাসরি ইকুয়েশন আসবে, নিচের কোন ইকুয়েশনটি সঠিক, পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, mv ইকুয়ালস টু এইচ বাই পি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই mv। সরাসরি ইকুয়েশন এইটা আসবে। সো যদি এই টাইপের ইকুয়েশন আসে, এটা থেকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আরেকটা আসে হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলে? যে ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল এইচ বাই 4 পাই। ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল এইচ বাই 4 পাই। এইটা হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কি বলে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এইটা আমাদের মাথায় রাখতে হবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবার এমসিকিউ এর জন্য আমাদের এই যে এইচ বাই 2 পাই না, এইটাকে আমাদের কখনো কখনো এরকম হইতে পারে যে এইচ কাট ইকুয়ালস টু এইচ বাই 2 পাই, এরকম থাকতে পারে। তো এইচ কাট দিয়ে প্রকাশ করে, হ্যাঁ, এইচ কাট মানে কি? ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল, তো এই উপরের এইচ ডিভাইডেড বাই 2 পাই এটাকে যদি রাখো, তাহলে এখানে 1/2 লেখা যায়। এখন এইচ ডিভাইডেড বাই 2 পাই মানে এইচ কাট, তাহলে ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল এইচ কাট ডিভাইডেড বাই 2। এইটা আরেকটা এমসিকিউ এর পোরশন, এইচ কাট বলে এটাকে, হ্যাঁ। এই অংশটাই এখানে একটা ছোট্ট করে কাটা থাকে, এইটাকে বলা হচ্ছে এইচ কাট। ছোট্ট করে এখানে একটু কাটা থাকে, তাহলে এখানেও কাটতে হবে, ছোট্ট করে কাটা থাকবে, এইচ কাট ডিভাইডেড বাই 2। তো এই যে একটা এমসিকিউ অপশন, এটা আমাদের জানতে হবে। এগুলা একদম সরাসরি ইকুয়েশন আকারে এমসিকিউতে আসে। ডি ব্রগলির পরে আমাদের পরবর্তী যে অপশন, সেটা হচ্ছে বামার রিডবার্গ সমীকরণ। বামার রিডবার্গ সমীকরণ থেকে অনেক কিছু আসে। তো আমাদের ক্লাস টাইম কতক্ষণ হয়েছে এটা একটু দেখার চেষ্টা করি। ক্লাস টাইম 47 মিনিট হয়েছে। আমরা এই পর্বটা 47 মিনিট রাখি। বামার রিডবার্গ সমীকরণ আমরা আগামী ক্লাসে দেখব। বামার রিডবার্গ সমীকরণ সহ বাকি যেই টপিকগুলো আছে, এগুলো আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করি। বাকি কি কি টপিক আছে বামার রিডবার্গ সমীকরণ সহ, একদম শুরুতে যদি যাই, বামার রিডবার্গ সমীকরণ দেখি পরের ক্লাসটাতে কভার হবে কিনা, না হলে 4টা পার্ট করব, সমস্যা নেই। দেখো, আমাদের বামার রিডবার্গ সমীকরণ, এটাতে 30 মিনিটস লাগবে। দ্রাব্যতার গুণফল, এটাতে মিনিমাম 30 মিনিটস লাগবে। আয়ন শনাক্তকরণ, এটাতে 30 মিনিটস লাগবে, এইটাতে লাগবে 15 মিনিট। তো আমাদের এখনো 2টা পর্ব করাই লাগতেছে। তো বামার রিডবার্গ ইকুয়েশন আমরা পরবর্তী পর্বে দেখি। এই পর্বে আমরা এই পর্যন্তই রাখি, কেমন? ওকে, সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে।